চীনা অর্থনৈতিক অঞ্চল ঘিরে পরিকল্পনা সাজাচ্ছে সরকার, বিনিয়োগের অনুকূল পরিবেশ এবং দ্রুত কর্মসংস্থানের আশা। বাজেট বাস্তবায়নকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা, সম্পদ ব্যবস্থাপনাকে অগ্রাধিকার দেওয়ার তাগিদ। অর্থনৈতিক দোলাচলে ব্রেক্সিট পরবর্তী যুক্তরাজ্য, নিম্নমুখী জিডিপি আর আমলাতান্ত্রিক জটিলতায় সাধারণ মানুষ। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24-এ স্বাগত। আপনাদের সাথে আছি আমি মঞ্জুর আরিফিন। বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্কে নতুন গতির সঞ্চার হয়েছে। চট্টগ্রামের আনোয়ারার প্রস্তাবিত চীনা অর্থনৈতিক অঞ্চল এবং মংলার বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কাজ দ্রুত বাস্তবায়নে চলছে কার্যক্রম। 3 মাসে এই প্রকল্পগুলোতে এসেছে দৃশ্যমান অগ্রগতি। সরকারের লক্ষ্য বিনিয়োগের অনুকূল পরিবেশ নিশ্চিত করে দ্রুত কর্মসংস্থান তৈরি করা। ঐতিহাসিকভাবে চীন বাংলাদেশের পরীক্ষিত উন্নয়ন অংশীদার। মেগা প্রকল্প থেকে শুরু করে ছোট কিন্তু তাৎপর্যপূর্ণ নানা খাতে বিনিয়োগ আছে চীন সরকার ও তার বিভিন্ন কোম্পানির। বাংলাদেশে সব আমলে বেজিংয়ের সাথে সম্পর্কটায় গুরুত্বের সাথে বিবেচনা করা হয়েছে। এরই মধ্যে দেশের 2 বন্দর চট্টগ্রাম ও মোংলা ঘিরে বানানো হচ্ছে অর্থনৈতিক অঞ্চল। চট্টগ্রামের আনোয়ারায় 800 একরের উপর গড়ে ওঠা চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের কাজ এখন চূড়ান্ত পর্যায়ে। ভূমি লিজ ও উন্নয়ন চুক্তির আইনি প্রক্রিয়া শেষ। সমঝোতা স্মারক নবায়ন শেষ করেছে বেজা ও চীন। স্বাক্ষরিত হয়েছে ত্রিপক্ষীয় পানি সরবরাহ চুক্তি। আর মোংলায় 110 একর জায়গার উপর চীন বাংলাদেশ মোংলা পোর্ট ইকোনমিক জোনের কাজেও পেয়েছে গতি। বাস্তবায়নকারী প্রতিষ্ঠান চূড়ান্ত, সমঝোতা স্মারক স্বাক্ষরের কাজ শেষ পর্যায়ে। অর্থনৈতিক অঞ্চলটি দেশের জিডিপিতে প্রায় 0.04 থেকে 0.05% অবদান রাখতে পারে। প্রাধান্য পাবে নারীদের কর্মসংস্থানও। এমন উদ্যোগ ঘিরে খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা অর্থনীতিকে চাঙ্গা করতে চীন বাংলাদেশ বাণিজ্য সম্পর্ককে গতিরই ইঙ্গিত দেয়। যদিও 90% বেশি বাণিজ্য ঘাটতি বাংলাদেশের জন্য চাপের। গেল বছর দেশ থেকে চীনে রপ্তানি 1 বিলিয়নের কাছাকাছি, যার 40% পোশাক খাতের দখলে। সব মিলিয়ে অর্থনীতি চাঙ্গা ও বিনিয়োগ বাড়াতে চীনকে পাশে চায় বাংলাদেশ। ইফতেখার আলম, চ্যানেল 24। উচ্চ রাজস্ব লক্ষ্যমাত্রা, ক্রমবর্ধমান ঋণ সেবা ব্যয় এবং অনিশ্চিত বৈদেশিক অর্থায়নের মধ্যে আগামী অর্থবছরের বাজেট বাস্তবায়নকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে উঠে আসে এমন পর্যবেক্ষণ। গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। বৈশ্বিক সহায়তা কমলেও আগামী বাজেটে বৈদেশিক অর্থায়নের লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে। তবে প্রতিশ্রুত অর্থ দ্রুত ছাড় ও কার্যকর ব্যবহার এখনও বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। আইডিবি অডিটোরিয়ামে আয়োজিত বাজেট সেমিনারে বলা হয়, পরিকল্পনা অনুযায়ী 47% রাজস্ব প্রবৃদ্ধি প্রায় অসম্ভব। A trade-off is there is no doubt, but human ingenuity, particularly institutional innovationের মাধ্যমে এই ট্রেড-অফকে কমিয়ে আনা যায়। হাই ওই পলিসি রেট উপরে রাখেন, ওই সব ইকোনমি ড্রাই আপ হতে থাকুক, ডিমান্ড কমতে থাকুক, আপনার ইনফ্লেশন হয়তো বাড়বে না, কিন্তু আপনি আরো গরিবের দিকে চলে যাবেন। অর্থনৈতিক প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, এতে মূল্যস্ফীতি, ঋণ নির্ভরতা ও বিনিময় হার নিয়ে নতুন করে চাপ তৈরি হতে পারে বলে মত খাত সংশ্লিষ্টদের। We are in a big crisis. For an industry, it is their responsibility that how to move forward and give a guideline to the government. আমি মনে করি যে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো এনার্জি সিকিউরিটি আমাকে দিতে হবে। আমলাতন্ত্র, ব্যবসায়িক গোষ্ঠী ও হাসিনার রেখে যাওয়া ফ্যাসিবাদী কাঠামো থেকে দেশের অর্থনীতিকে বের করে আনাটাই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পাওয়ারফুল গ্রুপের একটা প্রেশার, একটা অর্গানাইজড গ্রুপের একটা প্রেশার, বাট বাকি যে লোকগুলো আছে যারা নিদার পাওয়ারফুল, বাংলাদেশের অর্থনীতিটা আনফর্চুনেটলি ওভার দি ইয়ার্স এটা অনেকটা পৃষ্ঠপোষকতার অর্থনীতিতে চলে গেছে। দ্রুত প্রবৃদ্ধির চেয়ে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতাই $1 ট্রিলিয়ন অর্থনীতি গঠনের জন্য বেশি গুরুত্বপূর্ণ বলে উঠে আসে বাজেট আলোচনায়। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা।
আর্থিক খাতকে রাজনৈতিক প্রভাব মুক্ত রেখে রাজনীতি এবং অর্থনীতিকে আলাদা করার উপর গুরুত্ব দেওয়া জরুরি। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ আয়োজিত বাজেট আলোচনায় কথা বলেন সাবেক অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আমাদের প্রথম বাজেট প্রস্তাবনা উত্থাপনের জন্য দাঁড়িয়েছে মাননীয় স্পিকার। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনা চলছে বিভিন্ন মহলে। এমন বাস্তবতায় অর্থনীতির মৌলিক সংস্কার ও নীতিগত অগ্রাধিকারের বিষয়গুলো উঠে আসে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ আয়োজিত বাজেট আলোচনা 2026-27 শীর্ষক অনুষ্ঠানে। অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, বর্তমান প্রেক্ষাপটে অর্থনীতিতে স্বচ্ছতা নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একই সঙ্গে আর্থিক খাতকে রাজনৈতিক প্রভাব মুক্ত রেখে রাজনীতি ও অর্থনীতিকে আলাদা করার উপর জোর দেন তিনি। Transparency, accountability without any political considerations. That is the most important thing. দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে জ্বালানি খাতকে অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং ব্যবসা বান্ধব পরিবেশ তৈরির উদ্যোগ জোরদার করারও তাগিদ দেন তিনি। তবে মূল্যস্ফীতি দ্রুত 7.5% নামিয়ে আনা কঠিন হবে বলেও মন্তব্য করেন সাবেক এই অর্থ উপদেষ্টা। এক বছর is difficult. So priority means, of course, energy sector. Priority means employment generation. Priority means inflation control, and also, of course, to promote business environment. নতুন অর্থ বছরের বাজেট বাস্তবায়ন নিয়েও সতর্ক অবস্থান তুলে ধরেন তিনি। বলেন, প্রথম বছরেই পুরো বাজেট বাস্তবায়ন সম্ভব নয়, তাই বাস্তবতা বিবেচনায় ধাপে ধাপে বাজেট বাস্তবায়নের কৌশল গ্রহণ করতে হবে। এদিকে অনুষ্ঠানে অংশ নেওয়া অন্যান্য বক্তারা বলেন, এলডিসি উত্তরণের পর বাংলাদেশের সামনে প্রতিযোগিতা আরও বাড়বে। তাই বিনিয়োগ আকর্ষণ, রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই প্রবৃদ্ধি ধরে রাখতে নীতি সংস্কার ও কার্যকর বাস্তবায়নের কোনো বিকল্প নেই। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা। ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও সুরক্ষিত এবং এক ছাতার নিচে নিয়ে আসার লক্ষ্যে শুরু হলো বাংলা কিউআর কোড। বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার এমন কার্যক্রম শুরু করে। নগদ টাকার ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেনের দিকে নজর বাড়াচ্ছে সরকার। তারই ধারাবাহিকতায় অভিন্ন কিউআর কোড নিয়ে শুরু হলো কার্যক্রম। একটিমাত্র কিউআর স্ক্যান করেই যে কোনো ব্যাংক, মোবাইল ব্যাংকিং বা পেমেন্ট প্ল্যাটফর্মের গ্রাহকরা ফ্রি চার্জে লেনদেন করতে পারবেন। তবে মার্চেন্ট পর্যায়ে যে কোনো অঙ্কের লেনদেনে প্রতিবার সর্বোচ্চ 1.15% চার্জ গুনতে হবে। এটার মাধ্যমে কেনাকাটা করলে আসলে সবাই উপকৃত হবেন। আর ভবিষ্যতে আমরা ক্যাশলেস সোসাইটি করার একটা চিন্তা ভাবনা আছে আমাদেরকে, যাতে করে ক্যাশ ট্রানজ্যাকশন কম হয়, অন্য কোনো অপারেটর বা অন্য কোনো কিউআর কোড এখানে আমাদের দেশে চলবে না। এটাই আমাদের উদ্দেশ্য। এর মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ বা সর্বনিম্ন কোনো সীমা নির্ধারণ করা হয়নি। ফলে ছোট বড় সব ধরনের লেনদেন একই প্ল্যাটফর্মে সম্পূর্ণ করা যাবে। এছাড়া ব্যবস্থাপনা ব্যয় কমার পাশাপাশি সরকারের রাজস্ব আহরণও বাড়বে। লেনদেন সহজ হবে, এতে করে লেনদেন সিকিউর হবে, নিশ্চিত হবে এবং লেনদেনের নিরাপত্তা বৃদ্ধি হবে। পাশাপাশি আমাদের জিডিপির আয়তন, জিডিপির আকারও বৃদ্ধি পাবে, কারণ লেনদেনগুলো রেকর্ডেড হবে। দেশের ক্যাশলেস অর্থনীতি গঠনের পথকে আরও শক্তিশালী করতে এই অভিন্ন ব্যবস্থা কার্যকরী ভূমিকা রাখার প্রত্যাশা খাত সংশ্লিষ্টদের। সাজ্জাদুল হক, চ্যানেল 24, ঢাকা। এনবিআরের কর্মকর্তারাই রাজস্ব খাতের অটোমেশন চান না। সিপিডির বাজেট আলোচনায় এমন অভিযোগ করেন ব্যবসায়ীরা। বলা হয়, আবাসন খাতে কালো টাকা সাদা করার সুযোগ ন্যায্যতার পরিপন্থী। নতুন অর্থবছরের ঘোষিত বাজেট নিয়ে আলোচনা চলছে নানা মহলে, যেখানে প্রস্তাবিত শুল্ক কাঠামো নিয়ে নানা অসঙ্গতির কথা তুলে ধরেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। সিপিডির অনুষ্ঠানে সংস্থাটি জানায়, প্রস্তাবিত বাজেটে আবাসন খাতে কালো টাকা সাদা করার সুযোগ ন্যায্যতার পরিপন্থী। নতুন আয়কর কাঠামো চাপে ফেলবে মধ্যবিত্তদের। ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে নাগরিকদের বিশ্বাস তৈরি হয় যে এই ট্যাক্সের বেনিফিশিয়ারি আমি হচ্ছি, এবং সেখানে ভলেন্টারি ট্যাক্স কমপ্লায়েন্সের কিন্তু জায়গাটা চলে আসে, এবং গভর্নমেন্টের যে নানা রকম খরচ যেটা কিনা তারা মনিটরিং করে বা ডিজিটালি করেন, সেটাতে কিন্তু খরচ কমে আসে। ফলে আরেক দিক থেকেও কিন্তু গভর্নমেন্ট বেনিফিট হতে পারে। এই সময় এনবিআরের কর্মকর্তারাই রাজস্ব খাতে অটোমেশন চান না বলে অভিযোগ করেন বিকেএমইর সভাপতি। আর ব্যবসায়ী নেতারা বলেন, রাজস্ব খাতে বেশিরভাগ ডিজিটাইজেশন না করা গেলে কমবে না বেগুন পাড়া তৈরি অথবা অর্থ পাচার। একটা
ট্যাক্সেশন সিস্টেমটাকে বিশেষ করে এআইটি যেটা নিয়ে ফেরতের ব্যবস্থা নেই অথবা সমন্বয় অথবা ক্যারি ফরওয়ার্ড, এটা আবার করা হয়েছে এই জায়গাটা একটা। আরেকটা আমরা বলেছিলাম বিশেষ করে ওই সোলার সিস্টেমটা নিয়ে, তো দুইটাকেই আবার অ্যাড্রেস করা হয়েছে। কিন্তু এটার ভিতরে আমরা যতই ঢুকছি ততই দেখছি যে ওখানে আরও কিছু জটিলতা তৈরি করা হয়েছে নতুন করে। ওর তো হোয়াইট করা নিয়ে কোনো সমস্যা নাই, এটা আসে পলিটিক্যাল প্রেশার থেকে এবং ব্যুরোক্রেটিক প্রেশার থেকে। ইট ইজ প্রুভেন ট্র্যাক রেকর্ড। We need fairness, we need equity, and we need the burden of taxation to be spread. এই এত ছোট ট্যাক্স বেস দিয়ে আমরা আমাদের যা রেভিনিউ প্রয়োজন দেশ চালাবার জন্য সেটা আমরা করতে পারছি। এবারের বাজেটে ন্যায্য কর কাঠামো দেওয়ার চেষ্টা ছিল, জানিয়ে এনবিআরের এই সদস্য বলেন ব্যবসা আর বিনিয়োগ সহজ করতে শতাধিক পরিবর্তন আনা হয়েছে কর কাঠামোতে। এই বছরে রাজস্ব বাজেট করার ক্ষেত্রে যে জিনিসটি প্রথমেই বিবেচনা করা হয়েছে সেটি হচ্ছে ন্যায় বিচারের বিষয়টি করা যায় কিনা, আমরা প্রগ্রেসিভ ট্যাক্স সিস্টেমের থেকে ফিরে আসতে পারি কিনা, সেটা ছিল ওয়ান অফ দ্য মেইন থ্রাস্ট আমাদের। এবারে আমরা ওই থ্রাইভ লাইক এনিথিং যে আমরা চেষ্টা করেছি যে বিভিন্ন রকমের অন্যায্য যে কর ব্যবস্থাগুলো আছে সেখান থেকে কিভাবে আমরা ধীরে ধীরে ফিরে আসতে পারি। পরিকল্পিত পদক্ষেপের মাধ্যমে কর জিডিপির অনুপাত বাড়ানোর গুরুত্ব উঠে আসে এই অনুষ্ঠানে। আমার মনে হয় যে 2-3টি খুবই গুরুত্ব। প্রীশতি খান, চ্যানেল 24, ঢাকা। সিগারেটে সুনির্দিষ্ট শুল্ক প্রচলন এবং সব ধরনের তামাক পণ্যের দাম কার্যকরভাবে বাড়ানোর দাবি জানিয়েছে গবেষণা এবং অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা এবং অ্যান্টি টোবাকো মিডিয়া অ্যালায়েন্স আত্মা। জাতীয় প্রেস ক্লাবে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এমন দাবি জানানো হয়। বক্তারা বলেন 2025 সালের তুলনায় 2026 সালে জনগণের মাথাপিছু আয় বেড়েছে 10.5%। নিত্যপণ্যের দাম বেড়েছে প্রায় 30 থেকে 89%, অথচ সিগারেটের বাজারের প্রায় 75% দখলে থাকা নিম্ন স্তরের সিগারেটের দাম বাড়ানো হয়েছে 3.33% বা শলাকা প্রতি মাত্র 20 পয়সা। সংবাদ সম্মেলনে সব তামাক পণ্যের ওপর 15% ভ্যাট এবং 1% স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ বহাল রাখার প্রস্তাব করা হয়।